নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন জয় গোস্বামীর লেখা ছোট গল্প ধুলো চশমা। ঝেন্টিকে আবার আজকে দেখতে আসছে, শুনেছিস তো? এই নিয়ে 3 বার, এক বাড়ি থেকেই। অনিমেষ মায়ের দিকে তাকালো, চোখে একটা তাই নাকি নিয়ে। মুখে বলল, 2টো রুটি তুলে নাও। সে কি রে, 4টে রুটি? জলখাবারে খাবি না? জোয়ান ছেলে। ঝেন্টি বলছিল অনুদাকে কদিন কেমন শুকনো শুকনো লাগছে। অনিমেষ 2 আঙুলে 2টো রুটি একসঙ্গে উঁচু করে মায়ের দিকে তুলে ধরেছে। ধরো। বেলা বাধ্য হয়ে ধরলেন। একটা কাঁচা লঙ্কা হবে? বেলা গজগজ করতে করতে রান্নাঘরের দিকে ফিরে যান কাঁচা লঙ্কা আনতে। অনিমেষ তার টেবিলে জমা একরাশ খাতা সরিয়ে জলখাবারের ছোট থালাটা রাখতে চেষ্টা করে ব্যর্থ হয়। শেষে চেয়ারের হাতলে থালা রেখে রুটি ছিঁড়তে থাকে। ছাত্রছাত্রীদের খাতা, অনিমেষের কাছে পড়তে আসে যারা। বেলা কাঁচা লঙ্কা নিয়ে আসেন। 2 বেলা ছাত্র ঠ্যাঙানো, তার মধ্যে ভালো করে খাবি না? চাকরি বাকরি পেয়ে গেলে তো আরও খাটনি পড়বে। চাকরির দরকার কি মা? স্টুডেন্টরা থাকলেই চলবে। মুখে রুটি নিয়ে কথা বলিস না, খেয়ে নে আগে। কেন রে, নতুন সরকার এলো, এবার তো শুনছি চাকরি পাবে সবাই। এমন কথা শোনা যাচ্ছে ঠিকই, রাজ্যে জ্যোতি বসু আর দিল্লিতে মোরারজি দেশাইয়ের গভর্নমেন্ট আসছে। 1 বছরও পুরনো হয়নি। এবার আর বেকার থাকবে না, এসব কথা বলা বলি হচ্ছে বটে। অনিমেষ শোনে, বিশেষ মাথা ঘামায় না। চলে তো যাচ্ছে, পাশ করে বসে আছিস কতদিন। বলতে বলতে বেলা আবার রান্নাঘরে ফিরে যান। ঝেন্টি এসে দাঁড়ায় জানলায়। কি করছো অনুদা? অনিমেষ তাকায়। এই তো, কি রে বল। বলছি কি করছো? আমি একটু আসবো? অনিমেষের খাওয়া হয়ে গিয়েছিল। খালি থালা হাতে রান্নাঘরের দিকে হাঁটতে হাঁটতে বলে, সেই তো গেছিস, আবার আসবি জিজ্ঞেস করছিস কেন? দাঁড়া, মায়ের কাছে এটা দিয়ে আসি। অনিমেষের পড়ার বা পড়ানোর ঘর থেকে মাঝের একটা ঘর পার হলেই একটু বারান্দা মতো জায়গায় বেলা রান্না করছেন। সেখানে থালা নামিয়ে গামছা দিয়ে মুখ মুছতে মুছতে অনিমেষ যখন ফিরল, তখন অনিমেষের বইয়ের আলমারির সামনে দাঁড়িয়ে ঝেন্টি স্বভাব মতো বইয়ের তাক থেকে একটা বই নামাচ্ছে। অনিমেষ ঢুকতেই বলল, ঠিক জায়গায় রেখে দেবো, আবার বকুনি দিও না। অনিমেষ হাসল, না না, দেখ দেখ বলেই অনিমেষ ওর টেবিলে বসে স্টুডেন্টদের খাতা স্তূপ থেকে সেই খাতাটা টেনে নিল, যেটা দেখার সময় বেলা জলখাবার এনেছিলেন। অনিমেষ খাতা দেখছে আর ঝেন্টি 2, 3, 4টে বই নামিয়ে দেখে, আবার তুলে রাখছে আলমারিতে। তোমার এই বইপত্র বড্ড অগোছালো হয়ে থাকে অনুদা, একটু গুছিয়ে রাখতে পারো না? অনিমেষ খাতা দেখতে দেখতে বলে, ঠিক বলেছিস, গুছিয়ে রাখা দরকার। ঝেন্টি এদিকে ঘোরে, শোনো না। অনিমেষ খাতার পাতায় একটা দাগ দিয়ে পাশের মার্জিনে কিছু লিখতে লিখতে বলে, বল। ঝেন্টি বলে, না, এদিকে তাকাও, ভালো করে শোনো। অনিমেষ আঙুল দিয়ে চশমাটা ঠিক করে, চোখ তুলে বলে, হ্যাঁ বল। বলছি, আমাকে ওই নোট 2টো লিখে দিলে না তো এখনও? কবে থেকে বলে যাচ্ছি। অনিমেষের মনে পড়ে, সত্যিই তো, মাস 2 হতে চলল মেয়েটা বলেছে। দেবো রে, দেবো। স্টুডেন্টদের বলে বলে লিখিয়ে দিতে হয় সব, সময় পায় না। না, আমি তোমার ওই স্টুডেন্টদের মধ্যে বসে বসে ডিকটেশন নিতে পারবো না। তুমি আমাকে লিখে দেবে নিজে হাতে, আমি মুখস্থ করব। অনিমেষ বলে, মুখস্থ করতে নেই রে বোকা, শুনে ভালো করে বুঝে নিতে হয়। আসিস একটা রোববার দেখে। রোববার শুধু সকালে 2 জন আসে, দুপুরটা ফাঁকা রেখেছি, আসিস। ঝেন্টি খুব রেগে যায়, না, তুমি আমাকে নিজের হাতে লিখে দেবে, নিজেই, ছোট হোক কিন্তু দেবে, বলেছিলে দেবে, দেবে না? অনিমেষ বলে, আচ্ছা দেব দেব।
ঝেন্টি অনিমেষের ছোট খাটটায় বসে খাটের ওপর স্তূপ করা বইপত্রগুলো যথাসম্ভব গুছিয়ে রাখছিল। হঠাৎ অনিমেষের দিকে তাকিয়ে বলল, এ কি অনুদা, ছি ছি, দাও দাও। অনিমেষ অবাক, কি হলো? চশমাটা দাও বলে অনিমেষের দেওয়ার অপেক্ষা না করে ঝেন্টি উঠে নিজেই অনিমেষের চোখ থেকে খুলে নিল চশমাটা। ইস, কি ধুলো জমেছে, মোছোও না। টেবিলে জলের গেলাস রাখা ছিল। বারান্দায় গিয়ে চশমার কাছে জলের ছিটে লাগানোর পর নিজের আঁচল দিয়ে মুছতে মুছতে বলল, এই রকম ধুলো চশমা দিয়ে লেখাপড়া করলে কদিন পরে তো আর চোখে কিছুই দেখতে পাবে না। জেঠিমা বলছিলেন তোমার পাওয়ার নাকি আবার বেড়েছে। মা তোকে বলেছে বুঝি? কেন, ডাক্তারও তো তোমাকে বলেছে, জেঠিমা বললেন। অনিমেষের মুখে চিন্তার ছায়া পড়ল। সেটাই তো, এর আগে চশমাটা তো চলল না, পাওয়ার বাড়ল, নতুন এটা 1 বছর হলো। ঝেন্টি চশমা ফেরত দেয় অনিমেষকে। দেখো এবার কেমন ঝকঝক করছে। আর পুরনোটা, ওটা ওই রকম ধুলো পড়া হয়ে থাকতো। ওটা কোথায় এখন? আছে কোথাও, বইয়ের আলমারিতে বোধ হয়। বাহ, সত্যি ভালো কাজ করলি, এবার অনেক পরিষ্কার লাগছে সব। বেলা একটা গামলায় কাচার জন্য জামাকাপড় নিয়ে বাড়ির পিছন দিকের কলের কাছে যাচ্ছিলেন। বারান্দায় দরজাটার সামনে থেমে বললেন, ঝেন্টি, তোদের ছাদ থেকে তোর মা আমাকে জিজ্ঞেস করছিল তুই আছিস কি না। আমি তো দেখিনি, তাই আসিসনি বলেছি। বেলা চলে যান। মুখ হাঁড়ি করে ঝেন্টি বলে, মার সবসময় খবরদারি, আমি যাচ্ছি, নোট দুটো লিখে দিও কিন্তু। অনিমেষ বলে, দেব, কিন্তু হ্যাঁ রে, তোর তো বিয়ের সব ঠিকঠাক, বিয়ের পরে পরীক্ষাটা দিতে পারবি তো, কোনো অসুবিধে হবে না? ঝেন্টির মুখটা কেমন হয়ে যায়। কে বলেছে ঠিকঠাক? মোটেই ঠিকঠাক নয়, আমি তো পরীক্ষাটাই দিতে চাই। তুমি একটু বলো না আমার বাড়িতে। অনিমেষ অবাক, আরে আমি কি বলবো? আমি বললেই কি আর হবে? হবে হবে, তুমি বললেই হবে। একটু বলো আমার পরীক্ষাটা হয়ে যাক, রেজাল্ট আসুক, তারপর বিয়ে টিয়ে নিয়ে। অনিমেষ হাসে, পাগল, তোর বাবা মা ঠিক করে ফেলেছেন, সেখানে আমি কখনো বলতে পারি আমি কে? কেন, তুমি কেউ নও? তুমি চাও না আমি আরও পড়াশোনা করি? আগে যে বলতে। সে তো এখনও বলছি রে, কিন্তু তোর বাবা মাই তোর গার্জেন, তোর কথা ওরা কত ভাবেন। অনিমেষের টেবিলের সামনে একটা ছোট বেতের মোড়া। ঝেন্টি এসে তার ওপর বসে, সোজা চোখ তুলে তাকাই অনিমেষের দিকে, এক দৃষ্টে চেয়ে বলে, আর তুমি ভাবো না আমার কথা? ভাবো? অনিমেষ কেমন একটু অসুবিধে বোধ করে, কোনো মতে বলে, ভাবি তো। ঝেন্টি এক দৃষ্টে চেয়ে বলে, সত্যি ভাবো? অনিমেষ দুর্বলভাবে ঘাড় হেলায়, ভাবি। ঝেন্টির চোখের পাতা বড় বড়, টানা চোখ। সেই চোখের মণি এখন স্থির রাখা আছে অনিমেষের চশমার কাছে। কাঁচে ধুলো জমে নেই। ঝেন্টি বলে, কি ভাবো? কি ভাবো আমার কথা? অনিমেষ এই মুহূর্তেই সবচেয়ে পরিষ্কার চশমাটা আবার খোলে, তার বুশ শার্টের কোনা দিয়ে আবার মুছতে থাকে ও বলে, এই ভাবি তোর ভালো বিয়ে হবে, ভালো থাকবি, পরীক্ষাটাও দিবি। ঝেন্টি উঠে দাঁড়ায়, বুঝেছি, নোট তোমায় লিখে দিতে হবে না, পরীক্ষায় আমি বসবো না। ঝেন্টি দরজা দিয়ে বেরিয়ে যায়। অনিমেষদের সদর দরজা একটু দূরে। অনিমেষের ঘর থেকে দেখা যায় ওদের উঠোনের আম গাছ, শিউলি গাছ, পেঁপে গাছ, গন্ধলেবু গাছ। এখন তুলসী মঞ্চ আর কাঁঠাল গাছের পাশ দিয়ে ঝেন্টি চলে যাচ্ছে। ওর হলদে শাড়ির রং মার্চের রোদ্দুরে আগুনের মতো লাগে। ঝেন্টি চলে যাওয়ার পর ঝেন্টিকে যেন ভালো করে দেখতে পাই অনিমেষ। অনিমেষ নিজের ঘরে মনে মনে দেখতে পাই ঝেন্টির ভালো নাম রিক্তা, সে দীর্ঘাঙ্গী। বইয়ের আলমারির ওপরের তাকে হাত দিতে তার অসুবিধে হয়নি কখনো। চিবুক সরু হয়ে নেমেছে। সাধারণত সকালে স্নান করে নেয়, আজও স্নান করেই এসেছিল। পিঠে ভরা খোলা চুল, ওর গলার নিচের দিকে একটা বড় তিল আছে, নাকের ওপরেও একটা। এইগুলো মনে পড়তে আবার একটা অসুবিধে বোধ করল অনিমেষ। তৎক্ষণাৎ মন বন্ধ করে দিল।
যেভাবে মানুষ ঝপ করে হাতের বই বন্ধ করে, সেইভাবে অনিমেষ বন্ধ করল নিজের মন। পরিবর্তে ছাত্রদের কারো নতুন একটা খাতা খুলে দেখতে শুরু করলো। দিন দশেকের মধ্যেই 2টো নোট নিজের হাতে একটা লম্বা খাতায় লিখে দুপুরবেলা ঝেন্টিদের বাড়ি কড়া নাড়ল অনিমেষ। ঝেন্টির মা দরজা খুলতে অনিমেষ খাতাটা হাতে দিয়ে বলল, ঝেন্টি নিশ্চয়ই কলেজে গেছে কাকিমা। খাতাটা ওকে দেবেন, 2টো নোট আছে, পরীক্ষায় দরকার হতে পারে। ঝেন্টির মা বললেন, সে তো বাবা, তুমি এত ভালো লেখাপড়াই তুমি তো দিচ্ছ, কিন্তু এ দিয়ে আর কি হবে? ঠাকুরের ইচ্ছেই ওর বিয়ে তো 2রা বৈশাখেই। অনিমেষ বলে, জানি তো, কিন্তু পরীক্ষাটা তো দেবে বলেছে, তাই দিয়ে গেলাম। পরীক্ষা? সেসব দিয়ে আর কি লাভ? ভালো করে সংসার করুক, এই আশীর্বাদ করো তোমরা 5 জনে। অনিমেষদের পিছনের বাড়িটাই ঝেন্টিদের বাড়ি। সেদিন ঝেন্টি চলে যাওয়ার পর আর একবারও আসেনি। নোট পেয়েছি বলতেও না। অনিমেষ একটু অবাক হয়েছে, কিন্তু ভেবে দেখেছে বিয়ে বলে কথা, কত কাজকর্ম, কত ব্যস্ততা থাকে। তাছাড়া সেদিন ঝেন্টির মা তো বলেছিলেন, এত রোদে কলেজ গেল, কি দরকার বেরোনোর? বিয়ের আগে যদি জর্জারি হয়, সাবধানে থাকতে হয় এই সময়টা। যেদিন ঝেন্টির বিয়ে, সেদিন সকাল থেকেই অনিমেষ ঝেন্টিদের ওপর বিরক্ত। ঝেন্টির ছোট ভাইটা 11-এ পড়ে। একজন মাইকওয়ালা ডেকে লাগাতার জগঝম্প হিন্দি গান বাজিয়ে যাচ্ছে। পড়শি বাড়ি, কিছু বলা যাচ্ছে না। ওদিকে স্টুডেন্টদের প্রায় না পড়িয়েই ছেড়ে দিতে হলো সেদিন। সপ্তাহে আরেকটা দিন সময় করে ডাকবে বলে দিল। দুপুরবেলাটাও একটু জিরেন নেই, তখনও গান বাজছে। রাতে মা ছেলেতে নেমন্তন্ন রাখতে যাবে। মাকে টাকা দিয়েছিল, একটা শাড়ি এনে রাখা আছে। দুপুরে পড়াশোনা, ছেলেদের খাতা দেখা কিছুই করতে পারল না। বিকেলের দিকে মাইক বাজনা থামল। সারাক্ষণ কানের কাছে ওই তাণ্ডব কখন যে ক্লান্ত করে দিয়েছিল তা বোঝেনি অনিমেষ। একটু স্তব্ধতা পেয়ে তক্তপোষের বইপত্রের মধ্যে ঘুমিয়ে পড়ল। হঠাৎ আলো জ্বলতে চমকে ঘুম ভাঙল। বাইরে সন্ধে, সামনে ঝেন্টি। যেভাবে নতুন বউ সাজে সেইভাবে সেজে এসেছে। কী রে তুই? ঝেন্টির হাতে সেই খাতাটা, যেটাতে অনিমেষ 2টো প্রশ্নের উত্তর লিখে দিয়েছিল। এটাতে তোমার নাম লিখে দাও। অনিমেষ কিছুই বুঝতে পারছে না। অবিশ্বাস্য সুন্দর দেখাচ্ছে ঝেন্টিকে। জীবনে কখনো কোনো দিনও এত সুন্দর কোনো মেয়েকে দেখেনি, এত কাছ থেকেও দেখেনি অনিমেষ। হতবুদ্ধি হয়ে বলল, নাম লিখে দেব আমার? খাতাটা অনিমেষের হাতে ধরিয়ে ঝেন্টি বলে, কখনো কোনো কিছুই তো দাওনি আমাকে, এই নোট 2টো ছাড়া। শেষে তোমার নামটা লিখে দাও। বলতে বলতে গলা কাঁপে, চোখ থেকে ঝরঝর করে জল নামে তার। হাতের উল্টো পিঠে চোখ মুছে ঝেন্টি কান্না আটকাবে বলে, আর কাজল ধেবড়ে যায় চোখের তলায়। অনিমেষ ব্যস্ত হয়ে, দাঁড়া দাঁড়া, দিচ্ছি, নাম লিখে দিচ্ছি, কাঁদতে নেই, কাজলটা নষ্ট হয়ে গেল। আর আমার পড়াশোনাটা যে নষ্ট হয়ে গেল, তোমার সঙ্গে থাকলে আমার পড়াশোনাটাও থাকতো। আবার হতবুদ্ধি অনিমেষ, আমার সঙ্গে থাকলে মানে? জানি না, নামটা লিখে দাও। অনিমেষ নিজের হাতে লেখা নোটের পাতা উল্টে দেখে অনেক কথা অস্পষ্ট হয়ে গেছে, জল পড়ে মুছে গেছে। নাম লিখতে লিখতে বলে, এগুলোর ওপর কি জল পড়েছিল? পড়বে না? কেউ যদি রাতের পর রাত এই লেখাগুলোর ওপর মুখ চেপে ঠোঁট চেপে কাঁদে, তাহলে জল পড়বে না? ঝাপসা হবে না? এইরকম করে যদি কেউ মুখ ঘষে খাতাটার ওপর, এইরকম। অনিমেষের স্যান্ডো গেঞ্জির 2টো দিক মুঠ করে ঝেন্টি মুখ ঘষতে থাকে অনিমেষের বুকের ওপর। অনিমেষ সেই রকম হতবুদ্ধি অবস্থাতেই হাত রাখে তার পিঠে। ঝেন্টি সোজা হয়, তার সাজ ভেঙে চুরে গেছে, বেলার দিকে তাকায় না। অনিমেষকে বলে, তোমার চশমাটা দাও, আগের চশমাটা। কি করবি? জানি না, দেবে না তো? বেলা বলেন, আমি দিচ্ছি। আলমারি খুলে চশমাটা দিয়ে দেন হাতে। খাতা আর চশমা নিয়ে ঝেন্টি বেরিয়ে যায়। অনিমেষ চুপ করে বসে থাকে মায়ের পাশে। বেলা ছেলের মাথার ঝাঁকড়া চুলে হাত রাখেন, বলেন, কোনো দিন কিছু বুঝতে পারিসনি? আমাকে তো বলতে পারতিস। অনিমেষ বাইরে অন্ধকারের দিকে এক দৃষ্টে তাকিয়ে বলে,
কোনো দিন কিচ্ছু বুঝিনি মা, একদিনের জন্যও বুঝতে পারিনি। আমার চশমাটাই দেখো সারাক্ষণ ধুলো জমে থাকে তো তাই। আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।